নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বিজয়িতা রায়, সহকারী শিক্ষক, শাকতলা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আজকে আমরা বিজ্ঞানের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের 2 নম্বর ক্লাস। আমরা গত ক্লাস থেকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা, অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং ব্লাড গ্রুপ। গত ক্লাসে আমরা রক্তের বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছি, আর সেখানে জেনেছি যে রক্ত উপাদানগুলো হচ্ছে যে রক্তরস আর রক্তকণিকা। আর এই রক্তকণিকাগুলো আবার 3 রকমের। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আজকে আসো আমরা রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা নিয়ে জানব। রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা হলো যে মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলে। যেমন রক্ত উপাদানগুলোর মধ্যে যে রক্তকণিকা রয়েছে, আর রক্তকণিকাগুলোর যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এই উপাদানগুলোর যখন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় কিংবা কমে যায় তখন যেই অবস্থার সৃষ্টি হয় সেটাই হচ্ছে রক্তের অস্বাভাবিক অবস্থা। আর এই রক্তের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হলে যে রোগ হয়ে থাকে বা যে সমস্যায় আমরা সমস্যায় পরিণত হয় সেগুলো হলো একটা হচ্ছে পলিসাইথেমিয়া, যেটা হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা যখন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখন পলিসাইথেমিয়া রোগ হয়ে থাকে। এরপর হচ্ছে অ্যানিমিয়া, এটি হয় যখন লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় কিংবা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায়, তখন অ্যানিমিয়া রোগটি হয়ে থাকে। লিউকেমিয়া, নিউমোনিয়া, প্লেগ, কলেরা প্রভৃতি রোগে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়, কিন্তু যদি শ্বেতকণিকার সংখ্যা অত্যধিক হারে বেড়ে যায় তাহলে তাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে। লিউকোসাইটোসিস, শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে যদি বেড়ে যায় তাহলে তাকে লিউকোসাইটোসিস বলে। নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদি রোগে এই অবস্থা হয়ে থাকে। এরপর আসো পাট পোড়া। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে এই অবস্থা হতে পারে। এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। থ্যালাসেমিয়াটা হচ্ছে এক ধরনের বংশগত রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতার সৃষ্টি হয়। হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। এই রোগটি মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে। সাধারণত শিশু অবস্থাতেই এই থ্যালাসেমিয়া রোগটা শনাক্ত হয়। এই রোগে রোগীকে প্রতি 3 মাস অন্তর অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স বৃদ্ধির সাথে সাথে রক্তশূন্যতার হারটা কমে যায়। তাহলে আমরা দেখলাম যে রক্তে উপাদানের যখন তারতম্য ঘটে তখন কি অবস্থা বা কি রোগে সৃষ্টি হয়ে থাকে। এবার আসো অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে প্রথমেই বলি যে একজনের রক্তের সাথে যখন আরেকজনের রক্ত মেশানো হলে সেটি কখনো কিন্তু দেখবে যে স্বাভাবিকভাবেই মিশে যায়, আবার কখনো কখনো সেটা কিন্তু ওই রক্তটা গুচ্ছবদ্ধ হয়ে যায়। সেটি বুঝতে হলে প্রথমে আমাদের 2টা বিষয় বুঝতে হবে, আর এইগুলোই হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। এখন আসো যে অ্যান্টিজেনটা কি। যে বহিরাগত প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে তাকে অ্যান্টিজেন বলে। অর্থাৎ অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যেটি আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরের নিরাপত্তা ব্যবস্থা বা ইমিউনিটি সিস্টেম আমাদের
সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। অর্থাৎ আমাদের দেহে যদি কোনো কারণে কোনো বহিরাগত কোনো প্রোটিন বা কোনো বস্তু যদি প্রবেশ করে, তখন আমাদের দেহের ইমিউনিটি সিস্টেম সেটা শরীরের জন্য যদি ক্ষতিকর মনে করে তাহলে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করে। আর অ্যান্টিবডিটা হচ্ছে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে তাকে অ্যান্টিবডি বলে। এবার আসো ব্লাড গ্রুপ। 1900 সালে ডক্টর কার্ল পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করেন যে বিভিন্ন মানুষের রক্তের লোহিত কণিকায় 2 ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই এই দুইটিকে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানুষের সিরামে 2টি অ্যান্টিবডি পাওয়া যায়। আর তোমরা নিশ্চয়ই সিরাম বললে সিরাম গত ক্লাসে নিয়ে আলোচনা করেছিলাম। সিরামটা হলো রক্ত জমাট বাঁধার পর রক্তের জমাট অংশ থেকে নিঃসৃত হালকা হলুদ বর্ণের এক ধরনের স্বচ্ছ রস। এই লোহিত কণিকায় থাকা এই 2টি অ্যান্টিজেনকে এ এবং বি নাম দেওয়া হয়েছে। কিন্তু একটা হচ্ছে যে এই যে একই ধরনের যদি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একই ব্যক্তির রক্তে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তিটার কিন্তু মৃত্যু হতে পারে। কারণ একজন ব্যক্তির রক্তে যে ধরনের অ্যান্টিজেন থাকে কোনোভাবেই কিন্তু সেই একই ধরনের অ্যান্টিবডি তার রক্তে থাকতে পারবে না। কারণ একই ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকলে এই অ্যান্টিবডি নিজেই নিজের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে মৃত্যুর কারণ হয়ে যাবে। তাই একই ধরনের অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একই ব্যক্তির রক্তে থাকে না। যদি কারো রক্তের গ্রুপ এ হয়ে থাকে তাহলে তার রক্তে অ্যান্টিজেন হবে এ, আর সিরামে এই অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকবে না, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকবে। আর যদি তার রক্তের গ্রুপ হয় বি তাহলে রক্তে অ্যান্টিজেন থাকবে বি, সিরামে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকবে না, শুধু এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকবে। আর যদি রক্তের গ্রুপ হয়ে থাকে এ বি তাহলে রক্তে অ্যান্টিজেন এ এবং বি দুটোই থাকবে, আর সিরামে এ কিংবা বি কারো অ্যান্টিবডি থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ এর একটু আগেই জেনেছো যে একই ধরনের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি একই ব্যক্তির রক্তে থাকা সম্ভব না, তাহলে তার মৃত্যু হতে পারে। আর রক্তের গ্রুপ যদি ও হয়ে থাকে তাহলে রক্তে এ কিংবা বি কোনো অ্যান্টিজেনই নেই, সিরামে এ এবং বি দুটো অ্যান্টিজেনেরই অ্যান্টিবডি আছে। আজকের এই ক্লাস শেষে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে, সেগুলো হলো থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ, ব্যাখ্যা করো। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি বলতে কী বুঝো? একই ধরনের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি একই ব্যক্তির রক্তে থাকে না কেন? এই প্রশ্নগুলো কিন্তু আমরা ক্লাসেই আজকে আলোচনা করেছি। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পেয়ে যাবে। আর আজকের এই আলোচনা বিষয়বস্তুগুলো তোমরা পাঠ্য বই থেকে আরও একটু বিস্তারিত ভালো করে পড়ে নেবে। আর ক্লাস শেষে যদি বইটি ভালো করে পড়ো তাহলে কিন্তু ক্লাসটি বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। আশা করি তোমরা ক্লাসটি করবে এবং ক্লাস শেষে পাঠ্য বইটিও বিস্তারিত পড়বে। আজকে ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে।